আপনি চান কি জুলাই আগস্টের মতো এরকম একটা রক্তক্ষয়ী এরকম একটা জিনিসের পরে 15 বছর পরে শেখ হাসিনার এরকম জগদ্দল পাথরের মতো চাইপা থাকার পরে একটা দেশ ক্ষমতায় থাকার পরে আমরা ওই বাইনারি দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে, আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে, ওইটার মধ্যেই থাকবে। আমরা কোনো ধরনের কোনো পরিবর্তন, গুণগত মানগত কিচ্ছু পরিবর্তন আমরা চাইবো না, কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না। না, আপনি আমাকে বলেন তো ভাই, নির্বাচন ছাড়া আপনি পরিবর্তনটা কেমনি করবেন? নির্বাচনটা পরিবর্তন করবো এই যে ইউনূস সাহেবের মতো ভালো ভালো উপদেশ, তারপরে যে ছাত্রদের মতো ভালো ভালো লোকরা ক্ষমতায় থেকে থেকে গুণগত মান পরিবর্তন আনবে। তারা সৎ লোক, তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে। পলিটিক্যাল পার্টিদের তো আমরা দেখছি তারা খারাপ। তাহলে আপনি চাচ্ছেন অরাজনীতিকরণ, বিরাজনীতিকরণ? না, রাজনীতি হবে পরে, ওরা যখন রাজনৈতিক দল করবে, ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি। আপনার কাছে বটন নেই দুইটাই, রাজনৈতিক দল সব খারাপ, রাজনৈতিক দল দরকার নাই, আমরা অরাজনৈতিক দল আনবো, তারা কারো কাছে কোনো জবাবদিহি করবে না, ওদের যখন ইচ্ছা হবে ভ্যাট বাড়াই দিবে, যখন ইচ্ছা হবে বই দিবে, যখন বলবে যে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব। আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে। কেন ট্রাক ধরা পড়তেছে এর আগে শুনছি, কেন শুনি নাই? যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে বইয়ের ট্রাক এনে বাংলা বাজারে এনে বিক্রি করার দরকার পড়ে না। শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন, আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো। যে দেশের শিক্ষা উপদেষ্টা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না, তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ, কেমন লজ্জাহীন মানুষ, তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন। আপনি আমাকে বলেন রে ভাই, এটাকে আমার যোগ্য বলতে হবে? ভাই আপনি আমার শুনেন, ওনাদেরকে আমি খুব ভালোবাসি, কোনো সন্দেহ নাই, আমি খুব ভালোবাসি। আপনার ভালোবাসাটা একটু 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 কঠিন। ভালো আমাকে বলেন আপনি, আমি তার চেয়েও ভালোবাসি আমার সন্তানকে, নিজের সন্তানই না। আমার পুত্র প্রায়ই বলে যে বাবা গাড়ি চালানো শিখবো, ওর তো গাড়ি চালানোর বয়স হয় নাই, অথবা বুড়ো হয়ে গেছে কিছু একটা। এখন আমি একটা গাড়ি কিনলাম, বললাম না যাক আমার ছেলে গাড়ি চালাতে যা, খুব ভালোবাসি, বাবা তুই চালা। আমরা পরিবার নিয়ে বসলাম, কি লাভ হবে? ওই পোলা মরবে, আমরা পুরো সপরিবারে মরবো, গাড়িও নষ্ট হবে। ঘটনা দিয়েই হবে রে ভাই। অযোগ্য লোকের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে ঘটনা এরকমই হবে। যোগ্যতা এবং অযোগ্যতা একটা বিষয় আছে, কিন্তু ভালো মানুষের দিয়ে যোগ্যতা ওদের নির্ধারিত হতো না। তাহলে বাংলাদেশের সব ইমাম আইন আপনি বানাই দিতেন না না কামাল ভাই, কামাল ভাই আপনি যোগ্য মানুষের কথা বলতেছেন, ভালো মানুষের কথা বলতেছেন, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করতেছে আপনি কিসের সাপেক্ষে তুলনাটা করতেছেন? আমাদের 53 বছর বয়সে সাপেক্ষটা কি? মানে কারে আপনি ভালো মানুষ দেখে এদেরকে আপনি খারাপ মানুষ বলতেছেন, কারে আপনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর দেখে এদেরকে খারাপ অ্যাডমিনিস্ট্রেটর বলতেছেন? আপনি আপনি কি জাহিদ মালিকের সাথে তুলনায় বর্তমান স্বাস্থ্য উপদেষ্টারে আপনি খারাপ বলতেছেন? আপনি শুনে আপনি যেটা বলছেন সেটা তো এক ধরনের যুক্তি, এবং এটা মনে করেন বাজারে তো যুক্তি আছে, সুযুক্তি আছে, কুযুক্তি আছে, আছে না? এমনি থাকে, থাকুক, কোনো সমস্যা নেই আমার সাথে। বাট আমার কোশ্চেনটা হলো কি, আমার ভালোত্বটা হলো প্রত্যাশার কাছাকাছি কারা আছে। আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না রে ভাই। আমি বাংলাদেশের সঙ্গেও ওই আগে দেখবেন সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের স্বপ্ন ঢুকানোর চেষ্টা হইতো, আমি সেই চেষ্টাও করছি না। আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে, এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক কোনো প্রত্যাশা না। আমি কিন্তু বলছি না কাউকে সব ঠিক হয়ে যাবে। আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন? দ্রব্যমূল্য বাড়ে কেন? আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি, দুইটা কারণে বাড়ে, চাঁদাবাজির কারণে বাড়ে আর সিন্ডিকেটের কারণে বাড়ে। আমরা মনে করেছি এই সরকারটা এসে এই চাঁদাবাজি বন্ধ করবে, আপনি বলতেছেন চাঁদাবাজি বন্ধ করতে, কিন্তু আপনার পুলিশ কাজ করতেছে না, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থার জায়গাটা নাই, সব জায়গার মধ্যে থেকে একটা সাংঘাতিক রকমের অন্যরকম একটা এগুলি ঠিক করো। আপনি আমাকে বলেন, এরা যখন দায়িত্ব নিলেন, দায়িত্ব নিলেন, পুলিশ বাহিনী যে কাজ করছে না, পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে, এটা ওনারা জানতেন না? জানতেন তো, জানতেন। আচ্ছা, তারপরে ওনারা একজনকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালেন, সাখাওয়াত সাহেবকে বানালেন। সাখাওয়াত সাহেব দেখুন দুই দিন বেশ দৌড়াদৌড়ি করলো, সাখাওয়াত সাহেব দুদিন পরে বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে আরেকজনকে নিয়ে আসলেন, জেনারেল নিয়ে আসলেন। আগে শুধু ব্রিগেডিয়ার, এবার লেফটেন্যান্ট জেনারেল। লেফটেন্যান্ট জেনারেল কি দায়িত্ব নিয়ে বুঝেন নাই? উনি কি চাকরি করতে আসছেন নাকি দায়িত্ব নিয়ে আসছেন? ওনার দায়িত্বটা কি? পুলিশ বাহিনীকে মনোবল ফিরে আনা। আপনি বলেন মনোবল ফিরে আনার জন্য কি করছেটা কি? পোশাক প্রস্তাব নিয়ে আসছে, পোশাকগুলি দেখছেন পোশাকগুলি কি চেহারা ভাই? অনেকগুলো পোশাক হয়েছে, আর এই পোশাক চেঞ্জ করে মনোবল বাড়াই দিবেন? পোশাক চেঞ্জ করলে মনোবল বাড়ায়? কিছু একটা শার্ট পরে আসছে, কিছু কি পাঞ্জাবি পরে আসছে, কিছু একটা তো করতে হবে, চেষ্টাটা তো আছে। কামাল ভাই আমি আবার আসতেছি আপনার কাছে, আপনার বক্তব্য কিছু একটা করতে, কিছু একটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন পোশাক পরিবর্তন। পোশাক পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কারণ পুলিশের মনোবল ফেরানোর জন্য
পোশাক পরিবর্তন ছাড়া আর কিছু দেখে না, তাদেরকে আপনি যোগ্য বলবেন? আর কিছু দেখে না, আর কিছু দেখে না কামাল ভাই, এটা কিন্তু একটু ঠিক হইলো না। তারা তো আর অন্য অনেক কিছু হয়তো বলেছে আপনি বলেন না, আপনি বলেন না। তারা তো পুলিশকে আমি আরো তো দেখতেছি না, আপনি দেখেন না। তারা তো পুলিশকে মানবিক পুলিশ হইতে বলতেছে, তারা তো পুলিশকে গিয়ে চাঁদাবাজি না করতে বলতেছে, পুলিশকে গিয়ে অকারণে হত্যা না করতে বলতেছে, গুলি মৎসা খুন না করতে হয়ে গেছে। চেষ্টা করতেছে। আচ্ছা কামাল ভাই আসতেছি, কামাল ভাই আসতেছি আপনার কাছে। জনাব বাকের মজুমদার, জিয়াবাদ এবং মুজিববাদ সম্পর্কে যদি একটু বলেন, এবং জিয়াবাদ এবং মুজিববাদের এই যে ধারণা আপনারা দিচ্ছেন, একটি বিভক্তের রাজনীতি আপনারা করতে চাচ্ছেন, এবং বিভক্তের রাজনীতি করে আপনারা কি অর্জন করতে চাইছেন সেটা একটু বলবেন কিনা। কেউ কেউ বলে থাকেন আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর মানে পপুলিস্ট একটা জনমত নিয়ে তাদের পেটের মধ্যে ঢুকে গিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার সময়টাই বৃদ্ধি করতে চাইছেন। জনাব বাকের মজুমদার। আমি একটু ভাই মাসুদ কামাল ভাইয়ের একটু কথা বলতে চাই। উনি যেটা বলেছেন সিন্ডিকেট নিয়ে, আসলে সিন্ডিকেট জঙ্গল উর্দিগতি আমরা যেটা মাঠে থেকে ছাত্ররা অনেক কিছু আমরা অভিজ্ঞতা এখানে দেখেছি, আমাদের অনেক 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 অভিজ্ঞতা হয়েছে মাঠে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সিন্ডিকেট যেগুলো আওয়ামী লীগের টাইমে সচল ছিল, তারা পরবর্তী সময়ে ওই এখানে নতুন নতুন রাজনৈতিক বাস্তবতা মানে নতুন আমি যদি বলি যে কোথাও কোথাও এই বড় রাজনৈতিক সংগঠনগুলোর সহযোগিতা নিয়ে কিন্তু সেই সিন্ডিকেট গুলা চালিয়ে যাচ্ছে। তো সবকিছু বড় রাজনৈতিক দলগুলো তো আছে, বড় রাজনীতি। আপনি কি এই কথা শুনছেন যে সমন্বয়করা সেই সিন্ডিকেটকে অনেকভাবে জিম্মি করছে, সমন্বয়করা এখন বা সমন্বয়কদের নাম ভাঙিয়ে সে চাঁদাবাজি করা হচ্ছে, এইটা কি আপনি শুনতে পাইছেন, শুনছেন? সমন্বয়কদের নাম গিয়ে চাঁদাবাজির বিষয়টি আমি আমাদের কাছে বিষয়টি এরকম যে এখানে ধরকে আহ এই এখানে যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি একটি প্ল্যাটফর্ম আকার এখানে ওয়ার্ক করছে, এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর লোকজন কিন্তু ইনফিল্ট্রেটেড অবস্থা আছে এবং তারা কিন্তু এখানে ওয়ার্ক করছে। তো এই ক্ষেত্রে অনেকে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র করে থাকে। তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটা আমার কাছে মনে হয় যে খুব বেশি আসলে ইলজিক্যাল বা অবান্তর। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মূলত এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কিভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারপর হচ্ছে যে এই দখল এইসব কিন্তু চলতেছিল। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবসময় আমরা মনে করছি যে শুধু সরকার না, আমাদের কাজ করতে আমরা যখন মানুষের সাথে কথা বলি এই জিনিসগুলো সবসময় কিন্তু আমাদের ভোগাইছে। আমি যদি আপনাকে জাস্ট আগস্ট মাসে কিছু কথা বলি, আগস্ট মাসে কিছু কথা যদি আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে আপনার বিএনপি হচ্ছে 5 আগস্ট থেকে 25 ডিসেম্বর পর্যন্ত যদি দেখেন বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যকার অন্তর কুন্দলে 20 জন নিহত হয়। আমার কাছে পুরা তালিকা ধরে ধরে তথ্যসূত্র সহ আছে। জি, তো এরকম ভাবে আমি আগস্ট মাসে যদি আপনাকে কিছু চাঁদাবাজি তথ্য আমি দেখাই, সরি আমার একটু টাইম নিচ্ছি আমি। কোনো অসুবিধা নেই, আপনি টাইম নেন। আমরা জি জি আমি আমি আমরা একটু ওর সাথে সময় একটু বাড়াবো না, আপনি যদি অনুমতি দেন একটু আমরা সময় বাড়াবো আজকে, যদি আপনি অনুমতি দেন কামাল ভাই। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মজুমদার তার সাথে একটু বাড়াবো সময় প্লিজ। হ্যাঁ, আমি হচ্ছে প্রথম আলো একটি 22 আগস্ট 2024 একটি খবর পড়ছি। আপনার হেডলাইন হচ্ছে পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি। 16 আগস্ট 2024 বিএনপি সাইনবোর্ডে চাঁদা নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ। 24 আগস্ট 2024 পরিবহনের চাঁদাবাজি। প্রথম আলো তারপরে বিবিসি এরকম একদম আমাদের নাম পড়ছে, এগুলো নিউজগুলো হচ্ছে এরকম অন্তত 100টা নিউজ আছে শুধু অগাস্ট মাসে। আমি যেটা বলার চেষ্টা করছি, আমি বিএনপিকে সংগ্রহকার আমি বলছি না, বরং হচ্ছে যে তৃণমূল পর্যায় থেকে শুরু করে এইখানে আপনার বিভিন্ন সিন্ডিকেট নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ যখন শুরু যায় নতুন ভাবে এই সিন্ডিকেট গুলা কিন্তু পরিচালনা হচ্ছে এবং সেখানে চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, অসহযোগিতা হচ্ছে। সেজন্য দ্রব্যমূল্য কিন্তু এই জিনিসগুলো দ্রব্যমূল্য কিন্তু এই বিষয়গুলোর সাথে কানেক্টেড। রাতে একটা বাস আসতেছে, একটা ট্রাক আছে, যেটাতে চাঁদা রাখা হয়, সেক্ষেত্রে সে কিন্তু একটা সেল রেট তার আমার স্পেসিফিক দুইটা প্রশ্ন আছে, প্রশ্ন আছে এই জায়গা। আমি প্লিজ আর অনুমতি দেন। জি আচ্ছা ঠিক আছে, আপনি আমি শেষ করি। জি, আমার কথা হচ্ছে যে এখানে আপনার তারা রুট লেভেল বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর মানুষজন কাজ করছে। এখানে সবাই কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে আসে না, অসৎ উদ্দেশ্য নিয়ে আসে, সৎ উদ্দেশ্য নিয়ে আসে, সব ধরনের মানুষজন আছে। তবে আমরা মনে করি যে একটি সংগঠনের রাজনৈতিক পরিসরে তার উচিত হচ্ছে যে এখানে যে জিনিসটা ভালো কাজে প্রতিযোগিতা করা, কিন্তু আমরা দেখি যে রাজনৈতিক সংগঠনগুলো থেকে সেই পাওয়ার হোল্ড করে মানুষজন কিন্তু এই চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে বিভিন্নভাবে জড়িয়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আমাদের সবসময় ছাত্রদের প্রত্যাশা ছিল বা এই জুলাই অভ্যুত্থানে যারা ছাত্ররা জীবন দিয়েছে তাদের আমরা মনে করছি প্রত্যাশা যে বাংলাদেশে আসলে চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে এই সিন্ডিকেট এগুলো চলবে না। কিন্তু আমরা দেখছি যে পুরনো বন্দোবস্ত বারবারই ফিরে আসছে এবং আমরা তার তীব্র বিরোধিতা করে যাচ্ছি এবং সমালোচনা করে যাচ্ছি এবং আমরা মাঠেও চেষ্টা করছি যে বিষয়গুলোকে কিভাবে সমাধান করা যায়। আমি জাস্ট আপনাকে একটা ছোট্ট অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি।
আমি হচ্ছে ঢাকা মেডিকেল মোড় হচ্ছে যে চা খাই। আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা জানেন। ঢাকা মেডিকেল মোড়ে আমাদের ইমার্জেন্সি গেটের সামনে আমি চা খাই। এখানে আগে হচ্ছে ছাত্রলীগ চাঁদা তুলতো এবং পুলিশ সেখান থেকে ভাগ নিত, মানে মিলে জিলে ওই সময়কার পুলিশ ছাত্রলীগ চাঁদাবাজি করতো, ভাগ নিত এবং আওয়ামী লীগের এখানে যুবলীগের নেতারা এটার সাথে জড়িত ছিল। তো এখন 5 আগস্ট পরবর্তী সময় কি হচ্ছে, সেখানে আমি চা খাই। তো সেখানে কি হচ্ছে যে সবগুলো দোকানদারের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, কেউ যদি আপনার কাছে চাঁদা চাইতে আসে সেটা শুধু আমাদেরকে জানাবেন, আমরা যার যথাযথ প্রতিবাদ করব। তো এখন আমরা যেটা দেখেছি যে আপনার সেখানে কিন্তু এই নতুন করে কেউ কিন্তু এই এলাকাতে আপনার চাঁদাবাজি করতে সাহস পাচ্ছে না। একই সাথে এই এলাকার যে পুলিশ সেও কিন্তু ওইভাবে সাহস করতে পারছে না যে আগের মতো করে চাঁদাবাজি করবে। তা আমরা যেটা ভাইয়ের সাথে আমি যেটা এখানে দুইটা জিনিস একসাথে আমি টানার চেষ্টা করেছি, সেটা হচ্ছে 5 ভাই প্লিজ ভাই আমি একটু শেষ করি। 5 আগস্টের আগে যেভাবে ছাত্রলীগ পুলিশ মিলিয়ে যে সন্ত্রাস চাঁদাবাজি করতো এটা কিন্তু এখন কমে এসেছে। এখানে পুলিশ ওয়ার্ক করতেছে, এখানে এখনো ফেসিবাদের দোষ অনেক জায়গায় রয়ে গিয়েছে। বাট এটাও একই সাথে সত্য যে আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে বা আমাদের এন্ড থেকেও আমরা প্রতিবাদের মাধ্যমে তথ্যের মাধ্যমে আমরা সেই জিনিসটা করে যাচ্ছি। ওকে, তো এখানে বিষয় জি এবার বলতে দেন। বলেন জি ঘটনাটা হইলো মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ণ টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা কোত্থেকে আসতেছে। আমি শেষ করি। আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে, এইটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত। আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি? আপনারা গাড়ি চড়ছেন, বুক ফুলিয়ে আবার বলছেন আপনার মতো 1000 লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন? আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন, সেটা থেকে টাকা কোত্থেকে আসছে, আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন, সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে। সেই ব্যাপারটা কি আপনি একটু বলবেন একটু, যে এটা কেমনে হচ্ছে? ভাড়া থেকে শুরু করি আমরা। ভাড়া কোত্থেকে আসে, নাকি এইটাও অনেক লোক দিয়ে দিচ্ছে ভাড়া, মানে এমনি? ভাই আমি আমার হচ্ছে আন্দোলনের অভিজ্ঞতা যদি বলি, আমরা যখন হচ্ছে আপনার আমরা বাংলা বকেট দিয়েছি, আপনি তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে শাহবাগে। তো তখন কি হতো, আমি জাস্ট আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি, আমি যেটা কানেক্টেড ছিলাম। আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাঁদা তুলতাম। তো গণচাঁদা কখনো 8000, কখনো 9000, কখনো 10000, এরকম 12-13, মানে এর বেশি কিন্তু ওঠা হইতো না। তো আমাদের কিন্তু মাইকের কস্টই ছিল প্রতিদিন 8 থেকে 10,000 টাকা, শুধু মাইক আনা। তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্টুডেন্টদেরকে। তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি ছিল 15 থেকে 16,000 টাকা খরচ করার, মানে রেগুলার বেসিসে। তো কিন্তু আমার কি আসলে সেখানে 15 থেকে 20,000 টাকা খরচ হতো না। এখানে প্রতিদিন যদি 10,000 শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে, একটা শিক্ষার্থীর পিছনে যদি 10 টাকা করে খরচ হয় 1 লাখ টাকা। যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি 50 টাকা করে খরচ হয়, তাহলে আপনার 10,000 ইন্টু 50 কত হয়? 5 লাখ টাকা নাকি? 5 লাখ টাকা, রাইট? হ্যাঁ, 5 লাখ টাকা। তাহলে এই টাকাটা কোথা থেকে আসতো? এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের পকেট থেকে খরচ করতো। এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে। রূপায়ণ টাওয়ারে বাসা ভাড়াটা, রূপায়ণ টাওয়ারে বাসা ভাড়া। প্লিজ আমি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখনো আমাদের সাথে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে। আপনি গাড়ির প্রশ্ন করেছেন, আপনি রূপায়ণ টাওয়ারের প্রশ্ন করেছেন। আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয়ে সহযোগিতা করেন, তারা সেটাই করবে। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি যে এই যে আমার গায়ে যে আপনি ড্রেসটা দেখতেছেন, এটা হচ্ছে আমার হলের এক বড় ভাই। সে আমাকে, আমি এখানে বসছি কথা বলতে, সে আমাকে দিয়ে গেছে তুমি এটা পড়ো, তোমাকে ভালো লাগবে। তো আমাদের হলে থাকতে ইউনিভার্সিটি থাকতে আমরাও বহু বড় ভাইয়ের কাপড় পরছি। জি অবশ্যই হ্যাঁ জি, শুধু কাপড় চোপড় না, আমি জাস্ট আপনাকে বলছি যে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। বাংলাদেশের মানুষ চায় যে একটা যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক এবং তার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিল্ড হোক, এবং সেখানে আপনার ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন, না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন? না, বাড়িওয়ালা আমাদেরকে থাকতে দিচ্ছে না। অবশ্যই আমরা ভাড়াটা আমরা এই গণচাঁদার মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। গণচাঁদা এখনো তুলতেছেন আপনারা প্রতি মাসে? হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের নিজেদের থেকে কন্ট্রিবিউট করে এছাড়া আমাদেরকে বিভিন্ন আমাদের যখন আমি ব্যক্তিগতভাবে ছাত্র শক্তি করতাম, তখন আমরা যখন ক্যাম্পাসে রাজনীতি করতাম আমাদের কেউ ফান্ডিং করতো না। সেই ভাইকে চিনি, ও আগে এখানে ফেসিলিটি অ্যাক্টিভিজম করতো, তার থেকে ভাই টাকা দিতাম, ভাই 1000 টাকা দেন, ব্যানার করতে হবে, ভাই প্রোগ্রামে খরচ আছে 5000 টাকা আছে, 2000 টাকা দেন। হ্যাঁ, না এইভাবে রাইট নাও কেম ভাবে। আর যখন আপনারা গণশক্তি রাজপথে ছিলেন বা আন্দোলন করতেন, তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন, এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে, মানে যেমন আর কি যদি নেসেসিটি না বিলাস, সেরকম কি মনে হয়? ঠিক আছে, এখনো আমি
আমি আপনাকে উদাহরণসহ যদি বলি, আমি বাকের হচ্ছে যে ফজলক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। আমি ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম। আমার ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে 2023 সালে। এক কাপড়ে বের করে দেয় আমাকে হল থেকে। তো আমি তারপরে এখানে চানকাপুর মেসে থাকতাম। যখন 5 আগস্ট পরবর্তী সময় আমি 14 আগস্ট আবার এসে হলে এসেছি। হলে আমার যে রুমটা পড়াশোনা দ্বারা অ্যালটেড ছিল সেখানে আমি এসে উঠেছি, ওই রুমেই ছিলাম। এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং মানে আমাদের যে মেইন বিল্ডিং এ পাঠিয়েছে, যে রুমে পাঠিয়েছে সেই রুমে পড়াশোনা নিয়ে মনে আমি থাকতেছি। তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি, আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র হিসেবে যে আকাঙ্ক্ষা সেটা আসলে খুব একটা পরিবর্তন হয়েছে, বা আপনি বিলাসী জীবনের তো প্রশ্নই আসে না। একটা এজুয়াল ছাত্র হলের মধ্যে যেভাবে থাকে আমি ঠিক সেভাবে থাকছি। ওকে, এবং আমি মনে করছি যে আমার যে সহযোদ্ধারা তাদের তারাও এরকম আছে। তারা সেই হিসেবে তাদের এখন ধরেন যে আমার হচ্ছে আমার যেটুকু এফোর্ট করার ক্ষমতা তার একজনের তার চেয়ে বেশি এফোর্ট করার সুযোগ থাকতে পারে, তার পারিবারিক বা তার ব্যক্তিগত ভাবে সে সেটা করতেই পারে, আর কম থাকলে সে কম ভাবে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমার পরিবর্তন হয় না। আমরা হ্যাঁ, আমরা মনে করছি যে এখানে মানুষ আমার ব্যক্তিগত জীবন আমি তো এভাবে দেখছি যে আপনার এবং আপনার সহযোদ্ধাদের কোনো পরিবর্তন হয় নাই আচার আচরণে চলা। এখানে আপনি যে গাড়ির বিষয়টি উল্লেখ করছেন সেটা যদি আমি বলি, এখানে আমাদের যা ইয়েদের মধ্যে আমাদের সার্জিস ভাই, হাসনাত ভাই, অনেক সময় আমিও নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন। তবে এগুলো তো ওনাদের ব্যক্তিগত গাড়ি না। দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি তারা গাড়ি দিয়ে আর কিছু চায় না, তারা গাড়ি দিয়ে আর কিছু চায় না। আমি আপনাকে বলি, ধরেন যে আমাকে বাংলাদেশের কোন একটা টিভি চ্যানেল ওনারা আমাকে একদিন উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিলেন, ব্যবহার করছি। আমি ওই টিভি চ্যানেলকে কি দিয়েছি, সাক্ষাৎকার ওনাদের পক্ষে। তারাও হচ্ছে জেনারেলের মতো। ধরেন আমি কুমিল্লা গেলাম, আমি আপনাকে হ্যাঁ, আপনি এটা প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনাদের হয়তো আমি জানি না আপনি বাইরে থেকে জিনিসটা বাংলাদেশে ফ্রি করতে পারতেছেন কিনা। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, শুধু আমাদের মানে আমরা যে এই আন্দোলনগুলির সঙ্গে দাঁড়িয়েছিলাম, এই রেসপেক্ট আর কিছু চাই, সেই রেসপেক্টের জন্য তারা চায় যে আমরা বাংলাদেশে দাঁড়াই এবং বাংলাদেশের মানুষ বিনিময়ে আর কিছু সার্ভ করি। বিনিময়ে তো সে তো চায় আমরা সার্ভ করি। কাকে? সে সব লিডারশিপ চায়, কাকে? জনগণকে সার্ভ করি। জনগণকে সার্ভ করা অবশ্যই দিচ্ছে। ফ্যান্টাসিক। আমি একটু জনাব মাসুদ কামালের কাছে। জনাব মাসুদ কামাল, নতুন কোনো প্রশ্ন নেই। আমার মনে হয় যে জনাব বাকের মজুমদার অনেকগুলি প্রশ্নের আপনার জবাব দিয়েছেন, বা যে প্রশ্নগুলি আপনি তুলেছেন সেই প্রশ্নের জবাব দিয়েছেন। আপনি যদি এখন একটু কনক্লুডিং, আমরা একদম শেষ পর্যায়ে কনক্লুডিং 2টা মিনিট একটু বলেন, তারপর আমরা এটা না, আমি 2টা মিনিট একটা কথা বলি। সেই জিনিসটা হলো কি, এই বাকের মজুমদার যে কথাগুলি বললেন, ওনাকে একটা পরামর্শ দিব। যখন মানুষের মনে নানা রকম প্রশ্ন কিন্তু উঠে, সেই প্রশ্নগুলো আপনারা এরকম আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে। এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে। তারা যদি প্রশ্নগুলির জবাব না পায়, তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেঁথে যায়। সেই চেহারাটা সুখকর না। আমরা আপনাদের ওই চেহারাটা দেখতে চাই না, আপনাদের সম্পর্কে ওই ধরনের কথা শুনতে চাই না। আমি রিকোয়েস্ট করবো, আমি রিকোয়েস্ট করবো মাসুদ ভাই শেষ করুন, তারপরে বাকের ভাইও বললেন। হ্যাঁ, যে মাসুদ বলেন। আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে রূপায়ণ টাওয়ারে আপনাদের বাসা ভাড়া নিয়ে যেহেতু কথাটা উঠেছে, আমিও তুলেছি বহুত জায়গায়, আপনারা প্লিজ দয়া করে জানান আপনারা কত টাকা ভাড়া দেন, 1 নম্বর। 2 নম্বর হলো, আপনারা যদি চাঁদা হয়ে থাকে তাদের কাছ থেকে রসিদ নিয়ে চাঁদা নেন কিনা, সেই তালিকাটা একটু প্রকাশ করেন। এটা হলো ট্রান্সপারেন্সির জন্য প্রয়োজন। আর যে গাড়ির কথা বলেন, বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয়, উপহার দেয়, যে তুমি আবার গাড়িটা নিয়ে যাও, চিরদিনের জন্য নিয়ে যাও, এগুলো যে বলেন আপনারা না, এগুলো এই দেশের মানুষ শুনে অভ্যস্ত। একসময় আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের হাতে রোলেক্স টোলেক্স, বিভিন্ন স্লিপ পাতে, এই ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি, যার দাম 30 লাখ 40 লাখ টাকা। ওবায়দুল কাদের সাহেব জবাব দিতেন, বলতেন আমাকে অনেকে গিফট আকারে দেয়, বন্ধুরা গিফট আকারে দিলাম, না করবো কেমন করে? ভাই, গিফট কি মানুষ এমনি এমনি দেয়? এমনি দেয়? যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না? বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে। ভাই, আমি তো আজকে 2 বছর ধরে চাকরি করি না, আমার তো ভালোবাসা কিছু দেয় না। ঘটনাটা কি ভাই? এটা এমনি এমনি দেয়? আচ্ছা, এই আন্দোলনের আগে আপনারা তো অনেক আন্দোলন করছিলেন, তখনও দিত, ক্ষমতা ধরো আগে দিত। কামাল ভাই, আমি ঠিক করছিলাম যে মানে এটা কোনো রকম করব না, কিন্তু দর্শকদের মধ্যে কেউ জানতে চাইছেন আপনি কি একইভাবে জনাব তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কিভাবে পারছেন, সেটা আপনি জিজ্ঞেস করেন। অবশ্যই আমি এই প্রশ্ন আমি এই 5ই আগস্টের আগেও করেছি, 5ই আগস্টের পরেও করেছি। আমি বলেছি ওনার ইনকামটা কি, আমি বলেছি, আমি এখনো এই প্রশ্ন করি। ওকে, ওনার যেহেতু আমরাই প্রশ্ন করি, সাংবাদিকদের আমাদের এই প্রশ্ন করাই আমাদের দায়িত্ব। আপনি শেষ করেন কামাল ভাই। আমি বলেছি যে জয়ের ইনকাম কি, বলুন, আমরা জানতে চাই।
জয়ের কি ইনকাম, তারেক রহমানের কি ইনকাম, আমাদের জানার দায়িত্ব, আমার এটা কর্তব্য মনে করি। জি যদি ওনারা না দেন যে আমাদের জন্য সন্দেহ। একইভাবে বিএনপি কি রসিদ দিয়ে টাকা তোলে কিনা, অবশ্যই বিএনপির অফিসের ভাড়া কোত্থেকে দেয়, কে দেয়, এগুলি আমরা জানতে চাই তো না। অবশ্যই, কেন যাব না, অবশ্যই যাই। Okay. এবং যদি না দেয় আমরা সন্দেহ করব, আপনারা চাঁদাবাজি করছেন, এবং যারা চাঁদা দেয় তারা কোনো কিছুর বিনিময়ে ছাড়া চাঁদা দেয়, এরকম ঘটনা পৃথিবীর কোথাও নাই। কামাল ভাই আপনি তো 30 বছর না, আমি তো আমার 30 বছরের কাছাকাছি হয়েছে, আপনার তো 40 বছরের কাছাকাছি হয়েছে। আমরা কি দেখছি বিএনপি কোনো সময় জানাইছে কোন জায়গা থেকে রসিদ করবো? ভাই হ্যাঁ এই জন্য তো এই দলগুলোর উপর পরিপূর্ণভাবে আস্থা রাখতে পারি না, ওকে আচ্ছা এই ঠিক জন্য আছে তো রাখতে পারি না। ঠিক আছে। আমার মনে হয় আমার মনে হয় কামাল ভাই আপনাকে ধন্যবাদ। কামাল ভাই আপনি কি শেষ করছেন? আমরা জনাব বাকের মজুমদারকে আনইন্টারাপ্টেড 2 মিনিট একটু শুনতে চাই একটা। বা আমি বাকের ভাই বলেন। আর হচ্ছে জি আমি বলবো যে মাসুদ কামাল ভাইয়ের জন্য আমার দুঃখ হয়েছে যে ভাই নাকি গিফট পান না। তো আমার এই যে আমি আমার ভাইয়ের জন্য দুঃখ হচ্ছে। হ্যাঁ। আমার হচ্ছে যে এই যে মানে এখন তো সরকার পতন হয়েছে, তার আগ বা আমার পুরা লাইফ টাইমের বেশিরভাগ সময় আমি গিফটের জামা কাপড় পরে কিন্তু আমি চলছি। মানে মানুষজন ভালোবেসে, আমার বন্ধুরা আমাকে গিফট করে, মানে খুবই এমন না যে আমাকে খুব দূরের মানুষ এসে দিচ্ছে, আমার বন্ধুরা আমাকে গিফট করে। এবং আমি যখন এখানে আমি জাস্ট বলি আমার ধরো যে আমার এমন ফ্রেন্ডস আছে, প্লিজ আমাকে নিয়ে এইগুলোর জগৎ। না 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 না, আমি একটু শেষ করি ভাই, আমি একটু শেষ করি। ধরেন যে আমার এখানে যখন আমি ছাত্র শক্তি রাজনীতি করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার অনেক বন্ধু, অনেক টিচার, অনেক অয়েল রিসোর্সেস ওনারা কিন্তু আমাদেরকে কন্ট্রিবিউট করতেন। তো এখানে মানে ভাই যেভাবে বলছেন যে এটা, আমি পলিটিক্যাল কথাটা বলছি, তো পলিটিক্যালি কিন্তু তারা আমাদেরকে কন্ট্রিবিউটটা করতেন। তো এখানে আমার কাছে মনে হয় যে গুড উইলের ইস্যুস আছে, ট্রাস্ট ইস্যুস আছে এবং অনেস্টি ইস্যুস আছে। যদি এই জিনিসগুলো ক্লিয়ার থাকে তাহলে আসলে মানুষ আস্থা রাখে এবং মানুষের সহযোগিতা করে। এবং বাংলাদেশের মানুষ সেই সহযোগিতার হাত কিন্তু জুলাই অভ্যুত্থানে দেখিয়েছে, স্টিল আমাদের সাথে সেটা দেখাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষের প্রতি আশাবাদী এবং বাংলাদেশের মানুষের প্রতি আমরা আস্থা রাখতে চাই। এবং আগামীর বাংলাদেশে আমরা এই যে আপনি যে গণচাঁদার কথা আমরা বলছি, আমি খুবই ক্লিয়ার করছি, আমাদের এখানে সিস্টেমগুলো কিন্তু ওইভাবে ডেভেলপ হয়নি সবকিছু। আমরা খুব শীঘ্রই আমরা এই সিস্টেমগুলো ডেভেলপের কাজ করছি। খালেদ ভাই যেভাবে প্রশ্ন করছেন আমি খুবই সাধুবাদ জানাই। এগুলা ক্লিয়ার হওয়া উচিত শুধু আমাদের না, প্রত্যেক, আমি মনে করছি যে রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো ক্লিয়ার থাকা উচিত। রাইট। আমরা যদি ছাত্র যদি রূপা রাজনৈতিক দল, রূপা আমি সারাটা না, আমি বলছি ভাই, আমি বলছি, আমাকে একটু শেষ করতে দিবেন। আমরা রাজনৈতিক দল হিসেবে আসলে আমরা সকল ধরনের সিস্টেম বিল হলে আমরা এই সবগুলা বিষয় আমাদের বাৎসরিক মান্থলি কিন্তু আমরা এই হিসাবগুলো সামনে আনবো। অন্তত বাৎসরিক হিসাবটা আমাদের সামনে আসবে যে কিভাবে কোন জায়গায় কি কন্ট্রিবিউশন হয়েছে। বাট এখন যেটা হয়েছে, আমাদের যে ছাত্ররা যে কাজ করছি, আমি কিন্তু এখন মাস্টার্সে পড়ছি, আমার এর সাথে একাডেমিয়া, এর সাথে আমার ক্যাম্পাসে কাজ করতে হয়, 10টা প্রবলেম হলে সেটা দেখতে হয়। তো আমরা কিন্তু সেই জিনিসগুলো করছি, আমরা আমাদের এই দায়িত্বটা পালন করে যাচ্ছি। তো এখানে আমাদের এই সিস্টেমটা বিল্ড হয় নাই। এখানে নিউ সেটেলমেন্টে আমাদেরকে যেমন টাইম নিতে হচ্ছে, আমাদের এই জিনিসগুলা একদমই ক্লিয়ার কাট রাখার জন্য আমাদেরকে কিন্তু এটা সিস্টেম বিল্ডিং এর দিকে যেতে হচ্ছে। তো এর জন্য আমাদের সময় লাগবে, আমরা আপনাদের কাছে সময় চাই এবং বাংলাদেশের মানুষ আমাদের উপর যে আস্থা রেখেছে আমরা সেই আস্থা ধরে রাখতে চাই। তো এটা বলে আমি আসলে শেষ করব। এবং আমি আশাবাদী ছাত্ররা যদি যারা মজুমদার আসে যারা বোধ তারা এই বিষয়গুলো আপনার খুবই স্পষ্ট।